টিডিসিএস পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা অলরেডি বিভিন্ন মিডিয়া থেকে জেনেছেন যে সিডিসিএস পরীক্ষা পদ্ধতিতে কিছু পরিবর্তন এসেছে বা আসতে যাচ্ছে। আজকে আমরা সংক্ষিপ্ত প্রেজেন্টেশনের মাধ্যমে যে সব পরিবর্তন বা যেসব চ্যালেঞ্জেস বা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে নতুন এই পদ্ধতিতে, আমরা সেগুলো নিয়ে কথা বলবো। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। পুরো ভিডিও জুড়ে আমি শুনতে পালা আছি আপনাদের সাথে। এলআইপিএফ নতুন যে পদ্ধতিটা চালু করতে যাচ্ছে, এটাকে ওনারা এনি টাইম এনি হোয়ার ফরম্যাট নামে নামকরণ করেছেন। আমরা আগের পরীক্ষা পদ্ধতিতেও জানি যে রেজিস্ট্রেশন করার পরবর্তীতে যে কোনো সময় শিডিউল নিয়ে 12 মাসের মধ্যে এক্সাম ফেস করা যেত। তার জন্য আমাদের পেয়ারসন ভু এক্সাম সেন্টারে সশরীরে হাজির হয়ে তারপর এক্সামটা দিতে হতো। আর নতুন যে পরীক্ষা পদ্ধতিটা নিয়ে এনরা কাজ করছেন, সেক্ষেত্রে আপনি ঘরে বসেই নিজের ডিভাইস ব্যবহার করেই পরীক্ষাটা দিতে পারবেন। এর জন্য আপনার রেজিস্টার্ড কোনো পিয়ারসন ভু এক্সাম সেন্টারে সশরীরে উপস্থিত থাকার কোনো প্রয়োজন নেই, এবং পরীক্ষাটা দিতে পারবেন আপনার সুবিধাজনক যে কোনো সময়ে, সকাল বিকেল সন্ধ্যা রাত কোনো সময় নিয়েই তাদের কোনো প্রবলেম নেই। অথচ পিয়ারসন ভু সেন্টারগুলোতে আপনারা জানেন যে সেন্টারের টাইম শিডিউল অনুযায়ী আপনাকে একটা টাইম পিক করতে হয়। অনেক সময় আপনি ফুললি প্রস্তুত পরীক্ষা দেওয়ার জন্য, বাট এক্সাম সেন্টারে কোনো শিডিউল পাচ্ছেন না। এরকম অনেকেরই হয়েছে আমাদের পূর্ব যারা এক্সাম দিয়েছেন বা আগামীতে যারা বিভিন্ন সময় শিডিউল নেওয়ার চেষ্টা করেছেন এনাদের সাথে। এনি টাইম এনিহোয়ার যে ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড আইসিএসির বা এলআইভিএফ এর, তো এখান থেকে বেশ কিছু পরিবর্তন বা যে সমস্ত সুবিধা আমরা দেখানোর চেষ্টা করছি, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলে আসি। প্রথমত, নতুন যে প্ল্যাটফর্ম ইন্ট্রোডিউস করেছেন সেটার নাম আমরা দিয়েছেন ব্রাইট স্পেস। এটা এলআইপিএফ এর অফিসিয়াল অনলাইন এক্সাম মনিটরিং সিস্টেম। এটা হওয়াতে যে সুবিধাটা পাওয়া যাবে, সবচেয়ে বেশি যে সুবিধাজনক বিষয় সেটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি। আপনি যে কোনো সময়ে পরীক্ষা দিতে পারবেন, সপ্তাহে 7 দিন এবং দিনে 24 ঘন্টা। এর জন্য আপনার আগের থেকেই পিয়ারসন হু সেন্টারে যেমন বুকিং এর ব্যবস্থা করতে হতো, বেশ সময় সাপেক্ষ ব্যাপার ছিল। অনেক সময় 2-3 দিন সময় লেগে যেতে পারতো। আবার কোনো প্রবলেম হলে তার সলিউশন নেওয়াটাও একটু সময় সাপেক্ষ ব্যাপার ছিল। তো এখন সেটা থেকে হয়তো বা অনেকটাই সুবিধাজনক অবস্থা দিতে পারবে ব্রাইট স্পেস। এতে আমাদের আলোচনায় অলরেডি উঠে এসেছে যে আপনি নিজের সুবিধা মতো সময় পড়াশোনা এবং এক্সাম দিতে পারবেন। আপনি যেহেতু নিজের ঘরে বসেই নিজের ডিভাইস ইউজ করেই এক্সাম দিতে পারছেন, সো আপনি আপনার পরিচিত পরিবেশের মধ্যে থেকে এক্সাম দিচ্ছেন, এটা আপনার জন্য অবশ্যই একটা বেনিফিট নিয়ে আসতে পারে, অবভিয়াসলি এথিক্যাল বেনিফিট। আর এটা করার জন্য আপনার ডিভাইসে নতুন কোনো সফটওয়্যার ইনস্টল করারও প্রয়োজন নেই।
আবার অনেকে যদি মনে করে থাকেন যেহেতু আমি আমার পরিবেশে থেকে আমার ঘরে বসেই এক্সামটা ফেস করব, তাহলে এখানে হয়তোবা আমি কোনো আনএথিক্যাল বেনিফিট নিতে পারি কিনা। আসলে সেই সুযোগটাও পারতপক্ষে সীমিত করা হয়েছে। যে ইনভিজিলেটর এখানে আপনাকে ইনভিজিলেট করবেন, তিনি হচ্ছেন ইন্টিগ্রিটি অ্যাডভোকেট। এ সম্পর্কে আমরা পরবর্তী স্লাইডে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিব। আর সবচাইতে বড় যে পরিবর্তন এবং সুবিধাজনক যে পরিবর্তন সেটা হচ্ছে এখানে নতুন আহ, যে এক্সাম পদ্ধতি, সেখানে হচ্ছে ইউনিট ওয়ান, ইউনিট টু, দুইটা ভিন্ন ইউনিটে এক্সামটা হবে। তো একটা ইউনিটের এক্সাম এখন দিলেন, আর একটা ইউনিট সুবিধাজনক সময় পরে দিবেন, সে সুযোগটা এখানে রাখা হয়েছে। যদিও আগের বা এক্সিস্টিং যে পরীক্ষা পদ্ধতি ছিল সেখানে আহ, পরীক্ষা দিতে বসলে আপনার পুরো 100 নম্বরের জন্যই, যদিও কোশ্চেনের মধ্যে দুই টাইপের কোশ্চেন আমরা বলে থাকি, তো পরীক্ষা আপনাকে একই সাথে দিতে হতো। কিন্তু এখন যে নতুন যে পদ্ধতি, এখানে পরীক্ষা আপনি দুইটা ইউনিটকে আলাদা সময় দিতে পারবেন, আবার চাইলে একসাথেও দিতে পারবেন। এবার ইন্টিগ্রিটি অ্যাডভোকেট, এটা সম্পর্কে একটু কিছু ইনফরমেশন আমরা জেনে নিই। এটা কিভাবে আমাদের ইনভেস্টিগেট করবে, বা কিভাবে আমাকে আনএথিক্যাল অ্যাপ্রোচ থেকে আহ, আমাকে চেক দিবেন আর কি। প্রথমত, এটা একটা রিমোট প্রক্টরিং টুল, যা পরীক্ষার্থীর আইডেন্টিটি ভেরিফাই করে নেবে প্রথমেই। গভর্নমেন্ট ইস্যুড কোনো ফটো আইডি কার্ড চেক করবে, আপনার ফেসিয়াল রিকগনিশনের জন্য সেলফি চাইতে পারে। আপনি যেহেতু নিজের পরিবেশে থেকে এক্সামটা দিবেন, তো এখানে ইনফেয়ারনেস অ্যাপ্লাই করার সুযোগ অনেক বেশি থাকে। তো সেটাকে যেভাবে মনিটর করার করবে ইন্টিগ্রিটি অ্যাডভোকেট, সেটা হচ্ছে প্রথমেই আপনি যে রুমে বা যেখানে বসে এক্সামটা দিবেন, সেই রুমের বা সেই স্পেসের এনভায়রনমেন্ট মনিটরিং করবে। তো তার জন্য আপনার ওয়েব ক্যাম এবং মাইক্রোফোন দুটোরই অ্যাক্সেস দেওয়ার প্রয়োজন হবে, এবং ফুল রুমের 360 ডিগ্রি একটা ভিউ হয়তো বা তাকে দেখানো লাগতে পারে। তো এখানে যে সমস্ত জিনিস এনশিওর করতে হবে সেটা হচ্ছে, আপনি যখন পরীক্ষার্থী আপনি অবশ্যই রুমে একা থাকবেন। রুমের মধ্যে কোনো আনঅথরাইজড ম্যাটেরিয়ালস থাকা যাবে না, অন্তত ভিজিবল ওয়েতে থাকা যাবে না। এবং আপনি ওখানে যে কোনো ফোন বা আদার কোনো ডিভাইস ইউজ করতেছেন না, সেটাও ইনশিওর করতে হবে। আপনি পরীক্ষা শুরু করে দিলেন, এর মধ্যে আপনি আপনার মুভমেন্ট কেমন, বা আহ, সেটা কি অন্য কোনো দিকে মুভ করছে কিনা, যেটাকে সন্দেহজনক মনে হয়, এমন সবকিছুই ইন্টিগ্রিটি অ্যাডভোকেট অবজার্ভ করবে। তো আপনি যেহেতু লাইভ এক্সাম দিবেন এবং আপনার ওয়েব ক্যাম চালু থাকবে, তো সেক্ষেত্রে আপনি আসলে এই মনিটর থেকে অন্য মনিটরে যাবেন, বা অন্য কোনো একটা ডিভাইস ইউজ করে একটা অ্যান্সার খুঁজে দেখার চেষ্টা করবেন, সে সুযোগটা আসলে নেই। আপনি চাইলেও যে ব্রাউজারে এক্সামে অ্যাক্সেস করেছেন সেই ব্রাউজার চেঞ্জ করে অন্য ব্রাউজারে যাবেন সেম ডিভাইসে, সে সুযোগটাও এখানে আসলে রাখা হয়নি। মানে এই ব্যাপারটা হচ্ছে পিয়ারসন ব্লু এক্সাম সেন্টারে যেমন আমরা এক্সাম দিতে গেলে এক্সামের যে ইন্টারফেস, কোশ্চেনের যে ইন্টারফেস, এটার বাইরে আপনি অন্য কোনো কিছুই ওপেন করতে পারেন না, এখানেও আসলে সেই ব্যবস্থাটাই করা হয়েছে। যদি আপনি এরকম কোনো কিছু করে থাকেন যেটা ইন্টিগ্রিটি অ্যাডভোকেটের কাছে সাসপিশিয়াস মনে হয়, তাহলে সে কিন্তু ফ্ল্যাগ রেইজ করবে এবং আপনার পরীক্ষা বাতিল হতে পারে।
নতুন পরীক্ষা পদ্ধতি নিয়ে বেশ কিছু সুবিধা এবং ইন্টিগ্রিটি অ্যাডভোকেটের কিছু বৈশিষ্ট্য আমরা দেখে ফেলেছি অলরেডি। তো নতুন পরীক্ষা পদ্ধতির যে চ্যালেঞ্জগুলো আমাদের সামনে আসতে পারে, চলুন সেগুলো একটু দেখে নিই। আপনি যেহেতু নিজের স্পেসে, নিজের ডিভাইসে, নিজের রুমে বসে এক্সামটা দিবেন, সো এখানে ইন্টারনেট কানেক্টিভিটি ইস্যু থাকতে পারে। যদি সেটা থেকে যায় তাহলে কিন্তু আপনার এক্সামটা স্মুথ হবে না, ল্যাগিং দেখাবে, এমনকি ডিসকানেক্ট হয়ে গেলে আপনাকে নতুন করে এক্সাম স্টার্ট করা লাগতে পারে। আবার যেহেতু ক্যামেরা মনিটরিং এবং সাউন্ড মনিটরিং এর মধ্যে থাকছেন ইন্টিগ্রিটি অ্যাডভোকেটের, তো সেখানে কিন্তু আপনার প্রাইভেসির বিষয়টা একটা বিষয়। রুমের লাইট এবং সাউন্ড, এই বিষয়গুলো বিবেচনায় থাকবে। এগুলো যদি সাসপিশিয়াস মনে হয় বা লাইট কম থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ফ্ল্যাগ রেইজের সম্ভাবনা থেকে যায়। সো পরীক্ষা দেওয়ার আগে এই সমস্ত বিষয় আপনাকে এনশিওর করতে হবে। এনভায়রনমেন্টাল কিছু রেস্ট্রিকশনের বিষয়, যেটা হচ্ছে আপনি নিজের রুমে এক্সাম দিবেন, এক্সাম রুমে অন্য কেউ যেন প্রবেশ না করে, ব্যাকগ্রাউন্ডে যেন কোনো নয়েজ, এডিশনাল নয়েজ, যেটা ডিস্টার্বিং নয়েজ, যেটা হচ্ছে ইন্টিগ্রিটি অ্যাডভোকেট ডিটেক্ট করে এবং ফ্ল্যাগ রেইজ করার সম্ভাবনা থাকে, এরকম কোনো নয়েজ যেন না থাকে। পারতপক্ষে ইনোসেন্ট সামথিং এগুলো হয়তো বিবেচনায় নিবে না ফ্ল্যাগ রেইজের কারণে, ফ্ল্যাগ রেইজের জন্য। তারপরেও যতটুকু সম্ভব একটা এনভায়রনমেন্ট অবশ্যই আপনি চুজ করবেন। আগেই বলেছিলাম আমরা যে আপনি অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারবেন না বা অন্য কোনো ডিভাইস ইউজ করতে পারবেন না। এটা আপনার নতুন যে ইন্টিগ্রিটি অ্যাডভোকেট এক্সাম ইনভিজিলেটর, সে আপনাকে জিনিসটা পুরোপুরি অবজার্ভ করবে। এরপরে আরো কিছু থেকে যায়। আপনি যে ব্রাউজারটা ইউজ করেন, নর্মালি যতটুকু জানা গেছে সেটা ব্রাইট স্পেস গুগল ক্রোমকে বেশি প্রায়োরিটাইজ করেছে অন্য ব্রাউজারগুলোর থেকে। তো এটার বাইরে অন্য যে ব্রাউজারগুলো আছে অথবা গুগল ক্রোমেরও অ্যাড ব্লকার সার্ভিস বা ফায়ারওয়াল, এইগুলো নিয়ে, ফায়ারওয়ালস নিয়ে কিছু ইস্যু তৈরি হতে পারে। এগুলো একটু আগের থেকে ট্রায়াল বেসিসে হলেও চেক দিয়ে নিতে হবে। আর সব থেকে ভয়ের যে ব্যাপারটা থাকে সেটা হচ্ছে ফলস ফ্ল্যাগ রেইজ। মানে আপনি আসলে সাসপিশিয়াস কিছু করেননি, বাট ইনোসেন্ট সামথিং এর কারণে বাসায় থাকলেন, হঠাৎ করে কেউ একজন দরজায় নক দিয়েছে বা পাশের রুমে খুব স্ক্যারি কোনো একটা সাউন্ড হয়েছে, আপনার অ্যাটেনশন হয়তো বা অন্যদিকে চলে গেছে। তো আপনার মুভমেন্ট যেহেতু ইন্টিগ্রিটি অ্যাডভোকেট অবজার্ভ করছে, সো এখানে কিন্তু সে সাসপিশাস হিসেবে এটাকে ফ্ল্যাগ রেইজ করতে পারে। তো এর কারণে আপনার পরীক্ষা ডিলে হওয়া বা ক্যান্সেল হওয়ার মতো ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এক্সিস্টিং যে ফরম্যাট ছিল সেখানে আমরা বেসিক যে ইনফরমেশন জানার প্রয়োজন নতুন ফরম্যাটের সাথে কম্পেয়ার করার জন্য, একটু সেগুলো দেখে আসি। আমাদের এক্সিস্টিং ফরম্যাটে দুইটা সেকশন ছিল, 100 নম্বরের এক্সাম, একই সাথে এক্সাম সিট করতে হতো। তো দুটো সেকশনের, সেকশন এ তে ছিল 60 MCQ, যা প্রত্যেকটার জন্য 1 মার্কস, অর্থাৎ সেকশন এ তে 60 মার্কসের এক্সাম দিতে হতো, যেখানে আসলে প্রিন্সিপালস অফ ডকুমেন্টারি ক্রেডিটস অ্যান্ড দ্য রোল অফ ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট, এই বিষয়গুলো নিয়ে জাস্ট নলেজ বেস, টেক্সচুয়াল বেস এমসিকিউ গুলো হতো। সেকশন বি এ ছিল মোট 40 মার্কস, যেখানে দ্য প্র্যাকটিস অফ ডকুমেন্টারি ক্রেডিট অপারেশনস প্র্যাকটিসগুলো নিয়ে আপনাকে
কাজ করতে হতো, যার মধ্যে 10টি কোশ্চেন ছিল স্ট্যান্ড অ্যালোন, প্রত্যেকটার জন্য 1 নম্বর করে ছিল। আর 3টা ছিল সিমুলেশন বেসড কেস স্টাডি, যেখান থেকে ডিসক্রিপেন্সি ফাইন্ড আউট করা বা বিভিন্ন রকম ডকুমেন্ট চেকিং, ট্রান্সফারেন্সের একটা প্র্যাকটিক্যাল কেস স্টাডি ইত্যাদি টাইপের। ব্যাংক গ্যারান্টি নিয়ে থাকতে পারতো। যাই হোক, মোট 3টা সিমুলেশন ছিল, 3টা সিমুলেশনে 30 মার্কস ছিল। মোট সময় ছিল 195 মিনিটস, দ্যাট মিনস 3 ঘন্টা 15 মিনিট। এক্সিস্টিং এক্সাম সিস্টেমে টোটাল পাস মার্কস ছিল 70%, অর্থাৎ 70 মার্ক পেতে হতো পাস করার জন্য। তবে এখানে একটা কন্ডিশন ছিল যে সেকশন বি তে যে 40 মার্কস, এই 40 মার্কস থেকে ইন্ডিভিজুয়ালি আপনাকে 24 ক্যারি করতে হতো, ম্যান্ডেটরিলি ক্যারি করতে হতো। না হলে আপনাকে ফেল দেখানোর সুযোগ ছিল, আনসাকসেসফুল দেখানোর সুযোগ ছিল। যেমন একটা এক্সাম্পল যদি আমরা নিই, যে সেকশন এ তে মোট 60 যে নম্বর, এই 60তে আপনি 60 পেলেন, কিন্তু সেকশন বি এ আপনি যেখানে 24 মার্কস পেতেই হতো, সেখানে আপনি 23 পেলেন। ওভারঅল হলো আপনার 83, বাট ইউর ফেল। রিটেক দিতে গেলে আপনাকে পুরো এক্সামটার জন্যই আবার রিটেক দিতে হতো, এখানে সেকশন ওয়াইজ রিটেক দেওয়ার কোনো সুযোগ ছিল না। নতুন ফরম্যাটে এখানে 2টা ইউনিটে ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম ইউনিটটা হবে ফাউন্ডেশন অফ ডকুমেন্টারি ক্রেডিট, যার মধ্যে থেকে 50টা এমসিকিউ থাকবে, 50 মার্কস, অর্থাৎ প্রত্যেকটা এমসিকিউর জন্য 1 মার্কস করে। এখানে সেকেন্ড যে ইউনিটটা, ইউনিট 2, ম্যানেজমেন্ট অফ ডকুমেন্টারি ক্রেডিট, এখানে আসলে আমার আগের এক্সাম সিস্টেমের সেকশন বি এর মতোই ছিল, বি এর মতোই আছে। এখানে আপনার 20টা স্ট্যান্ড অ্যালোন কোশ্চেন আসবে, যেটা আসলে কেস স্টাডি টাইপের হয়। আগের আগের যেখানে 10টা স্ট্যান্ড অ্যালোন ছিল, এখানে 20টা করে দিয়েছে। 10টায় 10 মার্কস ছিল, এখন 20টায় 20 মার্কস। আগে 3টা সিমুলেশন বেসড কেস স্টাডি ছিল, যাতে 30 মার্কস ছিল, এখনো সেটাই রাখছে। তবে চেঞ্জ, নম্বর বন্টনের চেঞ্জের যে ব্যাপারটা, সেটা হচ্ছে ইউনিট 1 থেকে 10 মার্কস ইউনিট 2 তে নিয়ে আসা হয়েছে, যেটা স্ট্যান্ড অ্যালোন কোশ্চেনে অ্যাড হয়েছে। টাইমের ব্যাপারটা খুবই হতাশাজনক। আগের এক্সাম সিস্টেমে মোট 3 ঘন্টা 15 মিনিট সময় দেওয়া ছিল, অর্থাৎ 195 মিনিট। কিন্তু এখন সেই টাইমটা 15 মিনিট রিডাকশন করা হয়েছে। তবে ইন্ডিভিজুয়াল যেহেতু ইউনিট ওয়াইজ এক্সাম দেওয়া যাবে, প্রত্যেক এক্সামের জন্য 90 মিনিটস পর্যন্ত অ্যালোকেট করা হয়েছে। আমরা আগের আলোচনা থেকেও একটা হিন্ট পেয়ে এসেছি যে 2টা ইউনিট সেপারেটলি এক্সাম দেওয়া যাবে। আপনার আজকে মনে হয়েছে ইউনিট 1 ফেস করবেন, 1 সপ্তাহ পরে ইউনিট 2, হ্যাঁ আপনি অবশ্যই করতে পারেন। সে সুযোগটা এবারে রাখা হয়েছে, যেটা আগে ছিল না। আর পাস মার্কস আগের মতোই 70% রাখা হয়েছে, তবে এখানে শর্ত হলো প্রত্যেক ইউনিটের জন্য আপনার 70% ক্যারি করতে হবে। আগে যেখানে সেকশন 1 নিয়ে মিনিমাম পাস মার্কসের কোনো রিকোয়ারমেন্ট ছিল না, যদিও লজিক্যালি আপনার পাস করতেই হতো, না হলে ওভারঅল 70% তো আসে না, এরকম একটা ক্যালকুলেশন দাঁড়ায়। কিন্তু এখানে হচ্ছে আপনার ইউনিট ওয়াইজ পাস করতে হবে 70% মার্কস রেখে। যদি কোনো কারণে একটা ইউনিটে আপনার খারাপ হয়েছে,
অর্থাৎ একটা ইউনিট থেকে 75% মার্কস আনতে পারেননি, 35 মার্কস আনতে পারেননি। তো সেক্ষেত্রে যে ইউনিটে শুধুমাত্র আপনি অকৃতকার্য হলেন, সেটা এক্সাম দিলে হয়ে যাচ্ছে। যেটা আপনি অলরেডি পাস হয়েছেন, সেটা আর এক্সাম ফেস করার প্রয়োজন নেই। শুধুমাত্র আনসাকসেসফুল ইউনিটটাকে আপনি রিসিট করতে পারবেন। তো দুইটা পদ্ধতি, একটা গেলাম একটু আমরা দেখে নিই। আগের এক্সাম ফরম্যাটে সেকশনে 60 MCQs, 60 মার্কস। এই 60 মার্কস থাকতো প্রিন্সিপালস অফ ডকুমেন্টারি ক্রেডিটস অ্যান্ড দ্য রোল অফ দ্য ডকুমেন্টারি ক্রেডিট স্পেশালিস্ট, এই টপিকের উপরে। সেকশন বি এ ছিল 40 মার্কস, যেখানে কোশ্চেন হতো দ্য প্র্যাকটিস অফ ডকুমেন্টারি ক্রেডিট অপারেশনস, যেখান থেকে 10টা স্ট্যান্ড এলোন, যাতে 10 মার্কস ছিল। 3টা সিমুলেশন ছিল, যেখানে 30 মার্কস থাকতো। আর টোটাল টাইম ছিল 3 ঘন্টা 15 মিনিট। নতুন এক্সাম সিস্টেমে দুইটা ইউনিট। ইউনিট 1 হচ্ছে ফাউন্ডেশন অফ ডকুমেন্টারি ক্রেডিট, যেখানে 50 মার্কস থাকবে, 50টা এমসিকিউতে, যার মোট সময় পাবেন হচ্ছে 90 মিনিট। ইউনিট 2-তে ম্যানেজমেন্ট অফ ডকুমেন্টারি ক্রেডিটের উপরে কোশ্চেনগুলো হবে আসলে আগের সেকশন বি এর মতো করেই। তবে এখানে মার্ক এলোকেট করা হয়েছে টোটাল 20 মার্কস অন স্ট্যান্ড অ্যালোন কোশ্চেন্স, আর 30 মার্কস আছে সিমুলেশনের উপরে, অর্থাৎ টোটাল মার্কস হচ্ছে 50। সময় আগের ইউনিট ওয়ানের মতোই, এখানেও 90 মিনিট দেওয়া হয়েছে। সব থেকে বেনিফিশিয়াল যে অপশন, সেটা হচ্ছে আপনি দুইটা ইউনিটকে আলাদা আলাদা টাইমে আপনার সুবিধাজনক সময়ে এক্সাম দিতে পারবেন। এর বাইরে আর কি পরিবর্তন বা আর কি একজন এক্সামিনী হিসেবে জানা প্রয়োজন, তা হচ্ছে স্টাডি ম্যাটেরিয়াল এর মধ্যে কিছু মাইনর চেঞ্জ এসেছে, যদিও রুলসে কোনো চেঞ্জ আসলে নেই। আর এই যে যে মাইনর চেঞ্জটা আসছে, এটা সামারি অফ চেঞ্জেস নামে একটা আলাদা ডকুমেন্ট ওনারা প্রোভাইড করবেন এলআইএফ থেকে। সেটা 17 জুলাই থেকে উম, তথ্য মতে অ্যাভেলেবল হওয়ার কথা। যারা অলরেডি পিয়ারসন ভু এক্সাম সেন্টার চুজ করে ফেলেছেন, কিন্তু এক্সাম দেওয়ার চিন্তা করেছেন সেপ্টেম্বর মাস বা তার পরে, তারা customer services@live.ac.uk এখানে মেইল করে নিজের পিয়ারসন ভু এক্সাম সেন্টারকে চেঞ্জ করে নতুন ব্রাইট স্পেসে শিফট করতে পারবেন, এবং এর জন্য আপনার এডিশনাল কোনো খরচ পে করতে হবে না। তো ইনফরমেশন শেয়ার করার মতো এতটুকুই ছিল আজকে আমাদের কাছে। নেক্সট যদি অন্য কিছু পেয়ে যাই, অন্য কোনো আপডেট থাকে, অবশ্যই সময় সময় আপনাদের জানিয়ে দেওয়া হবে। আর আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ ধন্যবাদ। আমরা ব্যাংকিং প্রফেশনের বেশ কিছু প্রফেশনাল কোর্স নিয়ে কাজ করি, যার মধ্যে অন্যতম ব্যাংকিং ডিপ্লোমা, যেটা বর্তমানে বাংলাদেশে সবার জন্য, ব্যাংকারদের জন্য অলমোস্ট সবার জন্যই ম্যান্ডেটরি করা হয়েছে। আমরা বিভিন্ন প্রমোশন এক্সামের স্টাডি নিয়ে কাজ করি, সেই সাথে সিডিসিএস, সিএসটিজি, এগুলো নিয়ে আমরা শুরু থেকে কাজ করে আসছি। সো যে কোনো সময় ব্যাংকিং রিলেটেড যে কোনো কোর্সের কারণে অথবা যে কোনো ইনফরমেশন জানার আগ্রহ নিয়ে কল করতে পারেন, কমেন্ট করতে পারেন। আমরা সেগুলোর নেক্সট ভিডিও নিয়ে হাজির হওয়ার চেষ্টা করব। এবং যদি আহ, আমাদের কোনো কোর্সে ইন্টারেস্ট ফিল করেন, তো প্লিজ কন্ট্যাক্ট আস। থ্যাংক ইউ।